শিশু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত হামের সংক্রমণ কমতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাফাত হোসেন। বেলা 11:30টায় বরিশাল জেনারেল হাসপাতালে কথা বলেন। আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় মোবাইল হাসপাতাল স্থাপন করছে সরকার। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগামী জুলাই থেকে স্বাস্থ্য খাতে 1 লাখ জনবল নিয়োগ করা হবে। একে দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের টিকিট বিক্রেতাকে সাময়িক বরখাস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছি, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। যে দিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 20 লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে পদ্মা সেতু শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। আরও বলেন, 16টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয়নি। একই সাথে বিদেশি দাতা সংস্থা যারা আছেন, যারা আমাদের বন্ধু হিসেবে বড় বড় প্রকল্পের সহযোগিতা করত, তারা এখন অনীহা প্রকাশ করছে 18 বছরের দুর্নীতি ও আনুষ্ঠানিকতার প্রক্রিয়ার কারণে। 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি। আগামী 5 বছরে দেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানামুখী মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুতই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। দেশের বেকার সমস্যা সমাধানে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে সড়ক সম্প্রসারণ সহ বিভিন্ন পর্যটন বান্ধব উদ্যোগ নেওয়া হবে। এছাড়া 3 পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং উন্নয়ন বোর্ড খুব শীঘ্রই পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। জনগণ কিন্তু বিএনপির প্রতি ম্যান্ডেট দিয়েছে, তো এখন স্বাভাবিক বিএনপির প্রতি জনগণের একটা আশা আছে যে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের জন্য অবশ্যই করবে। আমিও আশা করি শান্তি সব ক্ষেত্রে কিন্তু বিএনপি একটা প্রয়োজনীয় উদ্যোগ করবে। টানা কয়েকদিন ধরে রোদ থাকায় ধান কাটার পাশাপাশি শুকানোর কাজে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। নেত্রকোনার হাওড় অঞ্চলের বোরো ফসল কাটার শেষ দিন আজ। আগামী 22 মের মধ্যে জেলার পুরো বোরো ফসল কাটার লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত 5 দিন বৃষ্টি না হওয়ায় সমতল ও পাহাড়ি অঞ্চল সহ পুরো জেলায় ধান কাটা, মাড়াই, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 3 মিলিমিটার বৃষ্টিপাত হলেও কমছে সুরমা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। তবে মৌসুমের শেষে এসেও ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চাষিরা। পানিতে তলিয়ে আছে 20,550 হেক্টর জমির ধান। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে 16,396 হেক্টর জমির ফসল। আগামী 3 মাস মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সাহায্য ব্যবস্থা করবেন ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। সেই মতে তালিকা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন, যেন তালিকাটি নিখুঁত হয়, সঠিক হয়। বিভিন্ন জাতের ধানগুলো আমাদের এখানে আবাদ করা হয় বিভিন্ন বয়সে, যার কারণে এখানে আমাদের এই বয়সের কারণে কিছুটা দেরি হবে এবং আমরা আশা করছি যে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে আমাদের
ধান কর্তন আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো। সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের কার্যক্রম 12 দিন এগিয়ে আনা হলেও সুফল পাচ্ছেন না কৃষকরা। অতিবৃষ্টিতে ধানের মান ভালো না থাকার পাশাপাশি নানা নিয়মকানুনের কারণে সরকারি গুদামে ঠিকমতো ধান বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। বৈশাখের শুরুতেই টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের লক্ষাধিক কৃষক। গেল কয়েকদিনের রোদে ধান শুকাতে পারলেও গুণগত মান ঠিক না থাকায় বিক্রি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার আগাম ধান সংগ্রহ শুরু করলেও তা কাজে আসছে না। সরকারি গুদামে প্রতিমণ ধান কেনার কথা 1440 টাকায়। তবে বৃষ্টিতে মান নষ্ট হওয়ায় এবং কড়া নিয়মনীতির কারণে সেখানে দিতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। গোটাউনে ধান লইয়া গেলে তারা কইব ধানের কালার বালা না, তো নিচ্ছি তুই এদের ওয়েটিংও ফালাইয়া সরকার যে 1450 টাকা রেট মানে আমরা পাইকারি ইয়া কয় 750 সর্বোচ্চ 800 মানে এতে তো আরো মরার করার কা ধানের দামও নাই। খামলারে 1300 টাকার ধান কাটাইছি, এই অবস্থায় আমরা আছে এখন। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের দাবি অধিকার কর্মীদের। ধান সংগ্রহের যে কঠিন নীতিমালা প্রণয়ন করেছে সেই নীতিমালা শিথিল করতে হবে এবং সুনামগঞ্জের কৃষকদের জন্য এবার উন্মুক্ত করে দিতে হবে যে কৃষক যত পরিমাণ দান দিতে পারে সেই দানেই সরকারকে সংগ্রহ করতে হবে। এবার জেলার 12 উপজেলায় সরকারিভাবে 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও এক সপ্তাহে হয়েছে মাত্র 152 মেট্রিক টন। তবে লক্ষ্য পূরণ হবে বলে আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। কৃষকদের যে সাড়া পাচ্ছি, এই সাড়া যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা 31শে আগস্ট ভিতরে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। আমরা শতভাগ লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। কোনো কৃষক যত হয়রানি না হয় এ বিষয়ে খাদ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যে আমরা কৃষক বান্ধব পরিবেশ তৈরি করব। কৃষকদের যেন আমরা তাদের ন্যায্য মূল্য যে সরকার দিয়েছে এই সরকার যেন এই ন্যায্য মূল্য তারা পায়। চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো আবাদ 2,23,511 হেক্টর জমিতে। এর মধ্যে 1,80,414 হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানিতে তলিয়ে গেছে 20,550 হেক্টর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের শার্শায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাসী গিলাপোলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উলাসী গ্রামের শাহিন হোসেন এবং তোফাজ্জল হোসেন। নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, কাঁচামরিচ বিক্রি করতে তোফাজ্জলের মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন শাহিন। নাভারণ সাতক্ষীরা মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। দুর্ঘটনার পরপরই চালক এবং তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধবেলা অবরোধ পালিত হয়েছে। সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত। অবরোধের সমর্থনে সকালে সাজেক সড়কের গঙ্গারাম সেতুর উপর টায়ার জ্বালিয়ে আগুন দেয় অবরোধকারীরা। অবরোধের কারণে সাজেকের সাথে দীঘিনালার যানবাহন চলাচল বন্ধ ছিল। গত 9 মে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ দেয় সংগঠনটি। হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি। নাটোরে আগামী 15 মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে। সকাল 10:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আম নামানোর সময় জানানো হয়। 15 মে থেকে 10 আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক জানান, অপরিপক্ক আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কেউ আম বা লিচু সংগ্রহ করতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি বাণিজ্যিক আম বাগানে একটি করে লগ বই ব্যবহার করতে হবে, যেখানে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কোন তারিখে কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা লিপিবদ্ধ করতে হবে এবং পরামর্শ ও ওষুধ ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে।
নীলফামারীর ডোমারে শুরু হয়েছে 500 বছরের ঐতিহ্যবাহী শাহ কলন্দর ওরস ও মেলা। আধ্যাত্মিকতা আর লোকসংস্কৃতির মিলনে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। এতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন ভক্ত, দর্শনার্থী এবং নানান বয়সী মানুষ। মেলা প্রাঙ্গণে রয়েছে নাগরদোলা, কাঠের খেলনা, হস্তশিল্প সহ নানা আয়োজন। স্থানীয়রা জানিয়েছেন এটি শুধু ধর্মীয় আবহই নয়, গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। এই উৎসব যুগ যুগ ধরে টিকে থাকুক এই প্রত্যাশা তাদের। মেলার নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও কমিটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। 2 দিনব্যাপী মেলা চলে এখানে। এই মেলা উপলক্ষে আশপাশের জেলাগুলো থেকে, বিশেষত দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং রংপুর থেকে লক্ষাধিক মানুষ সমাগম করেন এই মেলায়। মাজার উপলক্ষে একটা মেলা অনুষ্ঠিত হয়, যার কারণে এখানে একটা উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সব এলাকার থেকে এখানে লোক সমাগম হয়। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।